চুমুকে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার ক্যারিয়ারের শুরুটা সম্পর্কে মোটামুটি অনেকেই জানে, এবং যদি বলি খুব ক্লিয়ার করে যে এখন থেকে 18 বছর আগে যে নাটকটির মাধ্যমে আপনার অভিষেক হয়েছিল সেটা হচ্ছে প্রেম সৈনিক শিরোনামে। তো সেই জার্নিটা থেকে শুরু করে পরে চড়াই উতরায় অনেক ধরনের চ্যালেঞ্জ, অনেক ধরনের চরিত্রে আপনাকে দেখা গেছে, সব কিছু মিলিয়ে সেই স্মৃতিগুলো আপনার কাছে কেমন লাগে ওই সময়টা? আসলে তখন তো স্ট্রাগল মোমেন্ট ছিল, তখন তো স্বপ্ন দেখতাম যে অ্যাম্বিশন, যেতে চাই, আর এখন ওটা অ্যাচিভ করেছি, হ্যাপিনেস, সাকসেস সবই আল্লাহর ইচ্ছা। তো তখনকার জার্নিটা এক ধরনের ছিল। তখন হতো কি, যখন থিয়েটার করতাম, সো তখন কোনো শুটিং রিলেটেড হলে ফ্যামিলি কোনো গেট টুগেদার, ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পারতাম না। সো হয় না, স্টুডেন্ট লাইফে কী ছিল, টাকা নেই, ঘুরতে যেতে চাই, ফ্রেন্ডে যাচ্ছে, পারি না, টাকা নেই। একটা সময় টাকা কোনো প্রবলেম না, সময়টা নেই। ব্যাপারটা আসলে ওরকমই। তো এই যে আপনি বলতে দেড় যুগ, মানে আমার কি বয়স হয়ে গেল নাকি? যাক, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই সময়টা আসলে অন্যরকম ছিল, মানে আমরা কয়েকটা বন্ধু মিলে খুব দৌড়াতাম। সো ওদেরও চাহিদা ছিল চল কাজ করে, আমারও ছিল। তো ওইখানে আপনি যে বলছেন প্রেম সৈনিকে যে পরিচালক তারেক খান, তারেক ভাই আল্লাহ ওনাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন, উনি আমাদের মাঝে নেই। সো খুব অবিশ্বাস্য লাগে যে এই মানুষটার সাথে শুরু হলো, তিনি নেই, এখন আমি আছি। আসলে আছি এটা জানি, কখন কোথায় কে থাকো কেউ জানি না। আচ্ছা, এই বিষয়ে আরেকটি বিষয় যে শোনা যায়, মানে লোকে বলে, এরকম অনেকেই মনে করেন যে আপনি একটা সময় এফডিসিতে ঢুকতে চেয়েছিলেন, বাট আপনাকে ঢুকতে দেওয়া হয়নি, আর এখন এফডিসির প্রত্যেকটা জায়গায় আপনার চেনা, এবং আপনি যখন ইচ্ছে তখন ঢুকতে পারছেন, এবং সাকসেসের জায়গাটা অনেক বেশি প্রকট। তো এই ঘটনা কি আসলে সত্য কিনা? ঘটনা এক অর্থে সত্য, কিন্তু আরেক অর্থে ব্যাপারটা এমন ছিল, আমরা তখন পুরনো ঢাকায় থাকতাম, আমার যেহেতু হোম ডিস্ট্রিক্ট মাগুরা, তো মাগুরা ওরিয়েন্টেড আমরা বন্ধু সিনিয়র ভাই মিলে একসঙ্গে একটা বাসা ম্যাচ করে, যেটা বলে সবাই, 7 জন একসঙ্গে থাকতাম। তো ওইখানে আমাদের একজন ছিল মনির ভাই, ওকে কটা মনির বলা হতো, মানে বেসিক্যালি একটু হোয়াইট কালার ছিল কটা, আর একজন মনির ছিল, তাকে কাজী মনির বলা হতো। তো কটা মনির বললো, আমার ফ্রেন্ড আছে তো প্রডিউসার, চল এফডিসি যাই। তখন তো আমি থিয়েটার করি, এফডিসি আমারও তো যাওয়ার শখ। আচ্ছা, কেউ যখন বলছে, আমারই তো ভাই, চলেন যাই। তো ওইভাবে আমরা সবাই গেছি, গেট পর্যন্ত গেছি, ঢুকে গেছে, ও ঢুকছে ভিতরে, এই দাঁড়ান কোথায় যাবে? তা আমরা আসলে কোথায় যাব, এই মনির ভাই কোথায় যাব, কার কাছে? সে তখন নাম বলছে, তখন সে প্রডিউসার চেনেন, নাম এই। তখন একটু বিব্রত হলাম, ও তাহলে কি ভালো করে কথা বলে নেই, বা কন্ট্যাক্টে তো গ্যাপ আছে। তখন ফিরে আসতো, তখন খুব রাগ হচ্ছিল যে এটা তো হওয়ার কথা না, আমি বিনা দাওয়াতে কোথাও যাই না, সো আপনি এনেছেন, তো আপনি এভাবে আনা তো ঠিক হয়নি, আমাকে বলতেন। তো তারপরে যেটা হয়েছে, এখন সে এফডিসিতে যায়, আসি, ওই স্মৃতিটা মাঝে মাঝে ভাবি, আসলে ব্যাপারটা এরকমই। তো তখনকার যেটা হয় না, যে উত্তেজনা থাকে, দেখার একটা ব্যাপার, ওই ঢোকার মুহূর্তে কাজী নজরুল ইসলামের একটা ভাস্কর্য দেখেছিলাম, সারাক্ষণ চোখে ওইটাই ভাবতো যে কবে যাব। আচ্ছা, এখন আপনি কিন্তু সম্প্রতি নাটক রচনাও করছেন, তো অভিনেতা পাশাপাশি নাটক রচনা করা কেমন লাগছে এবং কেন? ভালো একটা কোশ্চেন করেছেন, কেন। আসলে যেহেতু 18 বছর এই অঙ্গনে আছি, অন স্ক্রিন কাজ করছি, আর যদি থিয়েটার চর্চা বলে তারও আগে থেকে, তো অনেক সময় অনেক নাটক, অনেক গল্প আমরা আমাদের মতো করে করি। নির্মাতারা যারা বলে ভাই একটু হেল্প করেন, গল্পটা মোটিভেট, সো আমরা একটু ইম্প্রোভাইজ করে আমাদের মতো করে যাই। তো কিছু কিছু থিঙ্কিং থাকে মাথার মধ্যে, কিন্তু হয়তো তখন কেউ বলে না, করা হয় না, একটা প্রডিউসার আনতে হবে, চ্যানেলে যেতে হবে, একটা ব্যাপার থাকে। তো মাঝখানে যখন কথা হচ্ছে, বিটিভি কেন্দ্রে কাজ হচ্ছে, সো যাচ্ছে, তো বলছে তুমি একটা স্ক্রিপ্ট দাও না কেন, একটু জমা দাও এখানে। তো ওই জমা দেওয়ার কথা যখন বললো, কেউ তো বললো আচ্ছা ঠিক আছে তাহলে একটা জমাই দিই। জাস্ট স্ক্রিপ্টটা জমা দেওয়ার পর তার পছন্দ করলেন, সেই অর্থে আসলে শুটিংটা করা। তো একদম শেষ মোমেন্টে ছিল আমাদের, শেষ মোমেন্টে যখন এডিটিং হয়, তখন আমরা কোনো রকম প্রোমোটা করে জমা দিয়েছিলাম। তো প্রোমোটা দেখে আমাদের ডিক্লেয়ার করলো যে আমার তৃতীয় দিন যাবে। তো মনটা খারাপ হলো, আমি ভাবছিলাম যে আমার নাটক প্রথম দিন যাওয়ার মতো নাটক, অ্যাজ আ আর্টিস্ট, অ্যাজ এ অভিনেতা, বাট অন্যরা কী কাজ করছে সেটা আমার দেখা হয়নি, বাট আমার কনফিডেন্সটাই ছিল। তো প্রোমো কিন্তু যাচ্ছে, তৃতীয় দিন প্রচার হবে, ঠিক তার একদিন পরে যখন প্রিভিউ হলো, 4টা নাটক একসঙ্গে, 5টা নাটক প্রিভিউ যখন হলো, হওয়ার পর আমার নাটকটা বেস্ট হলো, বলে আগের প্রোমোটা ফেলে দাও, এটাই ঈদের দিন যাবে।
ব্যাপারটা সেখান থেকে ওইভাবে গল্পটা আসলে শুরু। গল্পটা শুরু ওইভাবে নাট্যকর হয়ে গেল, বাট তারপর আর লেখা হয়নি। এখন কি মানে পরিকল্পনা কি না। লেখালেখি নিয়ে? লেখালেখির ইচ্ছা আছে, অবশ্যই ইচ্ছা আছে। আর একটা সময় কি যে প্রচুর কাজের ব্যস্ততা ছিল, কাজ করতাম, এনার্জি ছিল। একদিনে কক্সবাজার গেলাম, শুটিং করে আবার ঢাকায় শুটিং এর পর দিন আবার কক্সবাজার, ব্যাপারটা এরকম। তো এখন প্রতিদিন এই এনার্জি দিতে ইচ্ছা করে না, মনে হয় যে একটু ভালো কাজ হলো, কোয়ালিটি সম্পন্ন কাজ হলো, সেই কাজগুলো করি। তো মাঝে কিছু সময় তো থাকবে বা কিছু সময়টা ভাগ করে, তখন একটু লেখালেখির দিকে একটু মনোযোগ দেবো, এটাই ভাবছি। আচ্ছা, বেশ। নিজের লেখা যখন আপনি লিখেন তখন কি চরিত্র নিজেকে কল্পনা করেন, নাকি অন্য কোনো ক্যারেক্টারকে চিন্তা করেন, বা যারা এখন অভিনয় করছে সেরকম কোনো পরিকল্পনা বা কারো চরিত্র না, মাথায়? ব্যাপারটা যখন লেখা হয় তখন তো আমি এটা দেখি ভীষণ, যে আসলে কি হচ্ছে, ওইখানটার পারফর্ম আমি থাকলে কি হবে, বা ওই ক্যারেক্টারটাকে, ওটা তো আসলে দেখেই তো লেখাটা হয়, ফিল করে লেখাটা হয়। কিন্তু না, কোনো আর্টিস্টকে ভেবে না, ক্যারেক্টারটা ভেবে, ক্যারেক্টার ওরিয়েন্টেড আমি আসলে গল্পটা লেখা হয়। তারপর পার্ট তো দ্বিতীয়টা, কাস্টিংয়ের সময় এটা কে যায় সেটা তো আলোচনা সাপেক্ষে, আমি চাইলেও তো আরেকজন এটা হবে না, কারণ বাজেটের একটা ব্যাপার থাকে, Right. সব কিছু মিলে। আচ্ছা, আপনি কিন্তু অনেক ভালো আবৃত্তিকারও, তো আপনার কণ্ঠে একটি আবৃত্তি শুনতে চাই। যে বয়সে ছেলেদের ঠোঁটের উপর দৌড়বা ঘাসের মতো ছাগলের চুল দেখা যায়, কণ্ঠস্বর একটু মোটা মোটা হয়, মানুষ পাকা পাকা কথা বলতে শেখে, লঘুগুরু জ্ঞান শূন্য, সব কথাতে এক কথা, জান আপনি কি জানেন, আপনি কি বলছেন, সেই বয়সে প্রেমে পড়তে হলে একটা মেয়ে চাই, যেন তেন মেয়ে হলে হবে না, সুন্দরী হওয়া চাই, মানে যাকে দেখে প্রেমের উদয় হয়। সাহিত্য উপন্যাসে কত নায়িকাদের বর্ণনা দেখেছি, নায়িকারা গাছের ডাল ধরে গান গাচ্ছে আর পাখি ডাকছে কুহু। আমার বন্ধু সুখেন সেই বয়সে আমার থেকে একটু বেশি পেকেছিল। সুখেন বলল, শোন রে, সব মেয়ে তো আর প্রেমে পড়ে না, যেমন ধর কারো সর্দি 3 মাস ধরে, কারো 12 মাস ধরে, এটাকে বলে সর্দির ধাত। সেভাবে তোকে বুঝতে হবে কোন মেয়ের প্রেমের ধাত। আচ্ছা সোজা চান্দু, আচ্ছা শোন, ওই লঞ্চ ট্রাম বাসঘাটে দেখবি কোন মেয়ের তোর দিকে তাকিয়ে আছে, তুই এবার হেদার মতো তোর চোখ সরাবি না, তুই চোখে চোখে বলবি, আহ না পেয়ার করে, আহ না, এই তুই চোখ মারা কথা বলছিস, ও ভাই অসম্ভব ছেলের কাজ, ও আমার দ্বারা হবে না, ধুর মরা। এই সুচিত্রা সেন অভিনয় দেখেছি, হ্যাঁ কত দেখেছি, কচু দেখেছিস, এই চোখে প্রেম, এই চোখে জল। আরে বেটা, তেমন ভাবে তাকাতে পারলে না, রয়্যাল বেঙ্গল লেজ গুটে পালিয়ে যাবে। এই বাড়িতে বড় আয়না আছে, হ্যাঁ আছে তো, মেজদার ঘরে তো আছে, হ্যাঁ আয়নার সামনে দাঁড়াবি, চোখে চোখে বলবি, আও না প্যার করে, লাভ করে। ধন্যবাদ। অসাধারণ পরিবেশনা, চমৎকার লেগেছে। মনে হচ্ছে আমি শুনছি না, আমি দেখছি গল্পটা, আমি সামনাসামনি দেখছি আসলে কি ঘটছে। বেশ দারুণ। তো এই যে আবৃত্তির যে বিষয়টি, এটি আপনার ভিতরে কবে থেকে ধারণ করেছেন? এক অর্থে সত্যি কথা যদি বলে, আবৃত্তি আমি পছন্দ করি না, করতাম না, এখন করি। আসলে এটা আমি বুঝতাম না আবৃত্তিটা, সেই অর্থে যখন টেলিভিশনে বিভিন্ন দিবসে আবৃত্তি হতো, আমি অন স্ক্রিন চ্যানেল সরিয়ে দিতাম, কি ও মানে এক যে বলছে টেস্ট ডাইসের সামনে আর কিছুই নাই, মানে আমি তো অভিনয় দেখে, অভিনয় একজন কয়েকটার কথা বলে, এই যে তো কিছুই না। তো যখন আমি প্রাঙ্গণ নাট্যদলে কাজ করি, সেই শুরুতে আমাদের একটা কর্মশালা হচ্ছিল, মাহিদুল ভাই এসেছিলেন, বিখ্যাত আবৃত্তিকার, আমার গুরু, আমি যাকে আবৃত্তিকার হিসাবে মানি, গুরু হিসাবে মানি। তো উচ্চারণ ক্লাস শেষে সবাই বলছে, ভাই একটা আবৃত্তি শুনতে চান, মনে মনে বলেন, সেরে ছেড়ে আবার কি কবিতা, মনে মনে বলছিলাম, ইনার ফিল। তো উনি বলে, আচ্ছা একটা মানুষ কবিতা শোনায়, আমার বন্ধু নিরঞ্জন। আমি জাস্ট উনি কবিতাটা বললাম, আমি কবিতা শেষ হলো, হ্যাঁ ও শেষ হলো, তখন আমি তালি দিচ্ছে, আরে এটাই তো কবিতা, এই কবিতার মধ্যে প্রেম আছে, স্যাড আছে, ট্র্যাজেডি আছে, তাহলে এটা আমাকে খুব টানছে। তখন আমি মাইকে বললাম, ভাইয়া আমি আপনার সাথে কাজ করতে চাই, তুই তো থিয়েটার করবি, ভাই তারপরও আমি একটু সময় দেন যতটুকু পারি। তো সেই সূত্রে সংগীতাতে 2005 সালে আমি টিএসসিতে যে ওনার সাথে রিহার্সাল করতাম। তো ওই অর্থে যদি বলি, মাহি ভাই আবৃত্তি শুনে আবৃত্তির প্রেমে পড়েছি, সেই থেকে আমি আবৃত্তিকে ভালোবাসি। এবং সেই সাথে আপনি খুবই সুন্দর কিন্তু আবৃত্তি করেন নিঃসন্দেহে। আচ্ছা, আপনার কাজের যে জার্নিটা, সেটা আপনার 1.5 যুগ পার হয়েছে আর কি, আরও দীর্ঘ বছর যাবে সেটা আমাদের প্রত্যাশা। এই জায়গায় এসে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য তো অনেক লড়াই করতে হয়েছে, অনেক ধরনের, আমরা যত জানি ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের পলিটিক্স হয়, অনেক ধরনের টিকে থাকার জন্য ভালো কাজে যেমন লাগে তেমনও মাধ্যমে প্রয়োজন হয়, ভালো ডিরেক্টর লাগে, প্রডিউসার লাগে। তো মূল মন্ত্র আপনার টিকে থাকার জন্য কি অ্যাপ্লাই করেছিলেন, যার জন্য এখনো ভালোভাবে টিকে আছেন? আমি যেটা করেছিলাম যে আমি অনেস্ট থাকার চেষ্টা করি, আর এটা আমার পারিবারিক শিক্ষা। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি না, কাউকে কষ্ট দিয়ে কথা বলি না, কোনো কিছু আত্মসাৎ করি না, মিথ্যা বলি না। আমার যেটা আছে অভিনয়,
সেই অভিনয়টা দেওয়ার চেষ্টা করি কাজের ক্ষেত্রে। আমার যে অনেস্টি আছে টাইম মতো যাওয়ার চেষ্টা করি, এইটুকু মানে ডিসিপ্লিন মধ্যে থাকার চেষ্টা করি। এর বাইরে যদি আনুষঙ্গিক আরও কিছু বিষয় থাকে তার সাথে আমি কোনোভাবে যুক্ত না। সো আমার মনে হয় আমার অভিনয় গুণটা আর আমার বিহেভিয়ার এই দুইটা কারণেই হয়তো আমি এখন পর্যন্ত টিকে আছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আর যদি আল্লাহ তাআলা চান তাহলে আরও কাজ করতে পারবো। আপনি কিন্তু মাগুরার ছেলে, তো মাগুরা থেকে উঠে এসে সেই ঢাকাতে জার্নিটা শুরু করা এখন থেকে অনেক বছর আগে, এবং এতদিনের জার্নিতে এখন সবচেয়ে বেশি পরিবার থেকে যারা সাপোর্ট দিয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যদি পরিবারের সাপোর্টের কথা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার মাকে আমি অনেক ভালোবাসি। আম্মা আই লাভ ইউ, তোমার কারণে আজ আমি এখানে আছি। এবং অবভিয়াসলি আমার বড় ভাই ফজলে রাব্বি চৌধুরী, ও সাইপ্রাসে ছিল। আমি যখন অনার্সে পড়ি তখন আমাকে কোনোদিন টিউশনি করতে হয়নি, আমাকে ওই মাসিক চলার টাকার টেনশন করতে হয়নি। তখন আমার বাবা রিটায়ার করেছিলেন স্বেচ্ছায় অবসর মাগুরা টেক্সটাইল মিল থেকে, বন্ধ হয়ে যায় 98-এ। তো ভাইয়ার টাকায় আসলে আমি অনার্সটা শেষ করি। আলহামদুলিল্লাহ অনার্স চলতে চলতে আমি হয়তো বা কাজের সূত্রেই পরবর্তীটা আমি নিজেই হয়তো বেয়ার করতে পেরেছি আল্লাহর রহমতে। কিন্তু এক্ষেত্রে আমার মার উৎসাহ আর ভাইয়ের এই অবদান আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা, অভিনয় ছাড়া ব্যক্তি জীবনে সাব্বির আহমেদ তার অবসর সময়গুলো কিভাবে কাটান? আগে যেটা হতো, ভাগনা ভাগ্নি ওদের সাথে সময় কাটাতাম। আমার শুটিং না থাকলে কাজ না ওদের কাছে চলে যেতাম বোনের বাসায়। এখন যেহেতু আমার আল্লাহর মধ্যে দুইজন সন্তান, এক মেয়ে এক ছেলে আল্লাহর দয়ায়, সো ওদের সাথে ওর টাইমটা চলে যায়। কখন কিভাবে যায় আমি বলতে পারি না। এই তো আসার আগেও আমার ছেলেটা আমার পা থেকে সরছে না, মানে কোলেই থাকবে সে সারাক্ষণ। মানে ওর ফেসের দিক তাকিয়েছিলাম যে আমি কি যাবো না। ব্যাপারটা আসলে সময় যে কিভাবে যায় এটা যায় না। এখন পরিবারকে সময় দিই, মানে অ্যাকচুয়ালি কাজ ছাড়া আমি আসলে বাইরে থাকি না। আচ্ছা, মানে কাজের ছাড়া বাইরে থাকা হয় না, পরিবারকে সময় দিই, এভাবে টাইমটা যায়। আচ্ছা, সামনে আর নতুন কি প্রজেক্ট রয়েছে? ধারাবাহিক লোকাল প্রেম আছে, মঈন খান রুপি মামার পরিচালনায়, আদিত্য প্রডিউসার, তবুও জীবন ওয়াহিদুজ্জামান ডায়মন্ড ভাইয়ের, এই দুইটা ধারাবাহিক আছে। আর রেগুলার তো সিঙ্গেল নাটকের কাজ হচ্ছে চলমান, আর কিছু টিভিসির কথা হচ্ছে। আচ্ছা, এখন টিভিসির কথা হচ্ছে বলতে পারছি না, শুট হলে বলা যায়। ওকে। আর শেষ একটি প্রশ্ন, পরিচালনার কি কোনো পরিকল্পনা আছে কিনা? পরিচালনা কঠিন একটা কাজ, মানে ব্রেনটা ঠান্ডা, টাকা অ্যারেঞ্জ করা, কনফার্মেশন করা, সব কিছু জরুরি। মানে আপাতত এই দৌড়ানোর ব্যাপার, আপাতত এই রিস্কটা নিতে যাচ্ছি না, ইচ্ছা নেই। আর কেউ যদি বলে সব দায়িত্ব আমার, তুমি করো, তখন ইয়েস প্লিজ ভাই আসেন, তাহলে আমি কাজটাই করি। ওই যে বললাম না, আমি কাজের দিকে ফোকাস দিই, কাজটাই করো, বাইরের বিষয়টা আমাকে সম্ভাবনা আছে, একটু সময়ের অপেক্ষা, যদি ব্যাটে বলে মিলে। এবং এমন হতে পারে কিছু ছোট ছোট মাঝে একটা টিভিসের কাজও করেছি নিজেদের, ওরকম কিছু কাজ তো আমি করি, সেটা একটা ব্যাপার, কিন্তু সেটাও তো কনফার্মেশন। ওকে, অনেক ধন্যবাদ। বরাবরের মতোই কথা বলে ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলার কলাকুশলী এবং সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।